ভরসা ছিলেন সেনাপ্রধান। সেই 5ই আগস্ট বিকালে সাংবাদিকদের সামনে দেশবাসীর জানমাল রক্ষার দায়িত্ব নেওয়ার সংকল্প করার পর সেই যে ঘুমিয়ে পড়েছিলেন, সেই ঘুম ভেঙেছে গত মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি। কুম্ভকর্ণের ঘুম বলা যায়। লঙ্কার রাবণ রাজার ভাই কুম্ভকর্ণ 6 মাস ঘুমানোর পর জাগতেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার কয়েকদিন কম 7 মাস ঘুমানোর পর জেগেছেন। কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, কাঁসর, ঝাঁঝর অনেক কিছু বাজাতে হয়েছিল। সেই সঙ্গে কিল, চড়, লাথি, ঘুষি, চিমটি এসবও দিতে হয়েছিল। বাংলাদেশের জেনারেল যে কুম্ভকর্ণ, তার ঘুম ভাঙাতেও কিন্তু কম কিছু করতে হয়নি। 3,500 পুলিশ, 1,200 আওয়ামী লীগ নেতাকর্মী, কয়েক হাজার হিন্দুর জীবন ও সম্পত্তি, কয়েক হাজার নারীর সম্ভ্রম, এসবের সঙ্গে জাতির ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, ভাস্কর্য, এমনকি মুক্তিযুদ্ধের চেতনাকে পর্যন্ত বিসর্জন দেওয়ার পর তখন ঘুম ভাঙল আমাদের বাংলাদেশের কুম্ভকর্ণ, আমাদের জেনারেল ওয়াকার সাহেবের। অবশ্য এহ বাহ্য আগে কহ আর, সেটা ওই ট্রাম্প মোদির যুগলবন্দি। ওই চাপ না খেলে জনাব ওয়াকারুজ্জামানের ঘুম আদৌ ভাঙত কিনা সেটা নিয়ে ঘোর সন্দেহের অবকাশ আছে। যা হোক, ঘুম তো ভাঙল। সতর্কতা বার্তাও তিনি বেশ মৌজ করে দিলেন, কিন্তু সেখানেও কিঞ্চিত আবার আড়াল রাখলেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন জেনারেলের ভাষণ। আচ্ছা, একটা কথা বলুন তো, উনি তো অনেকটা জাতির উদ্দেশ্যে দেওয়ার মতো করে ভাষণটি দিলেন, কিন্তু সত্যিই কি তিনি জাতিকে উদ্দেশ্য করে সেদিন তার বক্তব্য রেখেছিলেন, ভাষণ দিয়েছিলেন? আমার কিন্তু তা কখনো মনে হয়নি। তিনি বারবার বলেছেন, আপনারা কাদা ছুঁড়বেন না, কাটাকাটি করবেন না, হানাহানি করবেন না, মারামারি করবেন না। সাধারণ মানুষের এখন ভাত জোগাড়ের চিন্তায় মাথা খারাপ। তারা কাদা ছুঁড়বার সময়টা পাবে কোথায়? আর কাদা কি তারা ছুটছে? বাংলাদেশে হানাহানি, কাটাকাটি কি সাধারণ মানুষ করছে? একদমই নয়। সুতরাং কাদা না ছোড়ার হুঁশিয়ারি, হানাহানি না করার হুঁশিয়ারি, এগুলো তিনি কাদের দিলেন? কাদের উদ্দেশ্যে বললেন এই কথাগুলো? আইন শৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা, সে ব্যাপারে বেশ কিছু কথা তিনি বলেছেন। সমালোচনা করবে কে? সাধারণ পাবলিক সমালোচনা করার সাহস আছে? মাথা খারাপ? কার ঘাড়ে কটা মাথা আছে যে আইন শৃঙ্খলা নিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে পুলিশ, মিলিটারি এবং এদের চেয়েও সাংঘাতিক ওই বৈষম্য বিরোধীদের? তাদের বিরুদ্ধে কে কথা বলবে? ধরে মাথা থাকবে? সুতরাং এই বিষয়ে যে সাফাই দিলেন সেদিন জেনারেল সাহেব, সেটাও মানুষের উদ্দেশ্যে নয়। তাহলে কার বা কাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন হানাহানি করবেন না? তারপর ধরুন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জল ঘোলা করা হচ্ছে, তো এটা কি সাধারণ মানুষ করছে? সাধারণ মানুষের 14 পুরুষ ভাবতে পারে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জল ঘোলা করার কথা? সে হত্যাকাণ্ডে আজকে 15-16 বছর পরে সেখানে কি হলো না হলো তাতে সাধারণ মানুষের কিছু আসে যায় না। তাছাড়া পিলখানা কাণ্ডের ঘোলা জলে মাছ আদৌ আছে কি না, কিংবা থাকলেও কি মাছ আছে, সেটা কিভাবে ধরা হবে সেটা জানার কথা নয় সাধারণ মানুষের। 16 বছর আগের ঘটনা, ইতিমধ্যে সে মামলার রায় দেয়া হয়ে গেছে। অনেকে ফাঁসি কাটে ঝুলেছে, মেরে ফেলা হয়েছে, অনেকে শাস্তি পেয়েছেন, অনেকে ছাড়া পেয়েছেন। একবারে পরিপূর্ণ বিচার করে সেগুলো করা হয়েছে। সুতরাং নতুন করে তার বিচার করতে হবে এ নিয়ে তো গণদাবি ওঠেনি। দাবিটা তুলেছে কারা সেটা জেনারেল সাহেব খুব ভালো রকমই জানেন। তাহলে জেনারেল সাহেব যে কড়া গলায় ফুল স্টপ বললেন,
সেটা কাদের উদ্দেশ্যে? জনগণের উদ্দেশ্যে নয়। তাহলে যারা এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আবার জল ঘোলা করা শুরু করেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। তারা কারা? বলছি, আস্তে আস্তে আসছে। এবং নির্বাচন নিয়ে তিনি কড়া বার্তা দিয়েছেন। ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন করতে হবে ডিসেম্বরের মধ্যে। আচ্ছা, এই কথাটা তিনি কাকে বললেন? সাধারণ মানুষকে? সাধারণ মানুষের ক্ষমতা আছে কবে নির্বাচন হবে না হবে সেসব ঠিক করার? তাদের সে সুযোগ আছে? এখানে তো কয়েকজন মানুষ তারা বসে ওপরে ঠিক করছে। আজ বলছে কাল হবে নির্বাচন, কাল বলছে 6 দিন পরে হবে, কি 10 দিন পরে, কি 10 মাস পরে হবে। আবার আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলছেন অন্তত 6 বছর, তিনি একসময় বলেছিলেন 6 বছর ধরে সংশোধনের জন্য দরকার, দেশকে পুরো একেবারে আগা পাঁচতলা ঝেড়ে পরিষ্কার করতে হবে, সংশোধন করতে হবে, তারপর ভোট হবে। আর এই 6 বছর তিনি থাকবেন ক্ষমতায়। তো জনগণ না হলে জনগণের মাথায় যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে কি হুমকিটা দিলেন আমাদের জেনারেল সাহেব? সত্যিই তাই। তার সব আলোচনার তীর মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানির দিকে। অথচ দেখুন তারা কেমন ঘাপটি মেরে বসে আছে এই ওয়াকার সাহেবের সব কথা শোনার পরেও। কেউ কোনো কথাটি বলছে না। কেন বলছে না? কারণ তারাও বুঝে গেছে ওয়াকারুজ্জামানের জোর, যে হঠাৎ জোরটা এসছে, হঠাৎ যে তার ঘুমটা ভেঙেছে, এইসব জোর কোত্থেকে এলো এবং ঘুম কেন ভাঙলো, এটা তারাও বুঝেছে। এতকাল ওয়াকার সাহেবকে ইউনূস এবং তার উপদেষ্টারা সেই নিতান্ত একটা মেড়া ভেবে এসেছেন। তারা জানতেন যে মেড়া লড়ে খুঁটির জোরে। মজাটা হলো সেই খুঁটি ছিল একটাই, সেই খুঁটি ছিল ইউনূসেরও যা খুঁটি, একই খুঁটি ছিল আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের। সেই খুঁটির নাম আমেরিকা, বাইডেন সাহেব। সে খুঁটি এখন নিজেই গায়েব। ফলে ওয়াকার সাহেব যেমন নড়বড়ে, ইউনূস মিয়াও তাই। নতুন খুঁটি তৈরির চেষ্টায় দুজনেই ব্যস্ত। তার মধ্যে ইউনূস ফেল, কারণ পুরনো ঝগড়া তার। সেই 2016 সালের আমেরিকায় সূর্যগ্রহণ হচ্ছে বলেছিলেন না ট্রাম্প জেতার পর। সুতরাং সেই থেকে ট্রাম্পের সাথে তার অবস্থার সম্পর্কটা আদৌ ভালো নয়। আর ট্রাম্প যা ওই খেপচুরিয়াস গোত্রের মানুষ, তাতে চিড়ে ভেজানো ইউনূসের পক্ষে খুব মুশকিল। সুতরাং তিনি করলেন কি? তিনি হাত বাড়ালেন নরেন্দ্র মোদীর দিকে। কোন নরেন্দ্র মোদী? যাকে আবার বলেছেন তিনি কিছুদিন ধরে নরেন্দ্র মোদীর দিকে হাত বাড়িয়েছেন, কারণ মাঝখানে তো ডিভোর্সের মামলা তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। পরের দিকে ওই 13 ফেব্রুয়ারি এবং তার কিছুদিন আগের থেকে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে তিনি ডিভোর্সের মামলা তুলে নেওয়ার কথা বলছেন ইউনূস সাহেব। তবে মোদিও কম খেলোয়াড় তো নয়। আমাদের ট্রাম্প সাহেব কি বলেছেন মোদি সম্পর্কে? যে তিনি মোদি নাকি ট্রাম্পের থেকেও তিনি ভালো দর কষাকষিটা বোঝেন। ফলে মোদির সাথে জমাতে পারেননি ইউনূস সাহেব। বিমর্ষ ইউনূস মিয়া। কিন্তু খুঁটি পেয়ে গেছেন সেনাপ্রধান ওয়াকার সাহেব। ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তো বলেই দিয়েছেন বেশ কিছুদিন ধরে টানা দুজন, অর্থাৎ 2 সেনাপ্রধান দ্বিবেদী এবং ওয়াকারুজ্জামান, এরা প্রায় কথাবার্তা বলেন নাকি। আজকাল নাকি 2 সেনাপতি ফোনে গল্প সল্পও করেন। আবার ওয়াকার সাহেব খুঁটি পেয়ে গেছেন, সেই জন্য তার ঘুম ভেঙেছে। এতকাল তিনি ঘুমিয়েছিলেন। এবং খুঁটি যে ওয়াকার সাহেবের যে খুঁটি এখন হয়েছে, সেই খুঁটি কি করতে হবে সেটাও বলে দিয়েছেন। গত 2-3টে ভিডিওতে বলেছি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের ব্যাপারে। এই প্ল্যানের 1 নম্বরে ইউনূসকে হটাও, প্রস্তাব দাও স্বেচ্ছায় বিদায় নিতে, তাতে জান বাঁচবে, ইউনূসের মানও বাঁচবে। আর নম্বর 2 ছিল কি না, বিদায় না নিলে তাকে জোর করে তুলে নিয়ে এসে ঢুকিয়ে দাও ভেতরে, তৈরি হোক নতুন মন্ত্রিসভা,
রাষ্ট্রপতি তো আছেন, অসুবিধা নেই। এবং এটা কার হবে, কার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা হবে, তার জন্য 3 নম্বরে আসে। 3 নম্বর পয়েন্ট, অ্যাকশন প্ল্যান। সেখানে বলেছেন নয়াদিল্লির লুটিয়েন্সে থাকেন শেখ হাসিনা। তিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী। এই যে সামরিক সরকার, সামরিক রয়েছে বাহিনী বাংলাদেশে, এই ওয়াকারুজ্জামান যার সেনাপ্রধান, তিনি ব্যবস্থা করে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছিলেন সামরিক বাহিনীর বিমানে করে ভারতে, এবং ভারতে তিনি যথাবিহিত এখানে যথাবিধি অতিথি হয়ে রয়েছেন। তাহলে 3 নম্বর পয়েন্টটা এসে গেছে যে এই তাকে আবার ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে, এবং যেভাবে ওই ওয়াকারুজ্জামান তাকে পাঠিয়ে দিয়েছিলেন দিল্লিতে, ঠিক সেই একইভাবে আবার দিল্লি থেকে তাকে ফেরত নিয়ে আসতে হবে ঢাকায়, এবং ঢাকায় নিয়ে এসে নতুন মন্ত্রিসভা করতে হবে। সেই মন্ত্রিসভা কার নেতৃত্ব হবে? অবশ্যই বলা যায় সে নেতৃত্ব হবে শেখ হাসিনার, অথবা শেখ হাসিনার অত্যন্ত কাছের তারই নির্বাচিত কারোর নেতৃত্বে। এবং তারপর কয়েক মাসের মধ্যে ভোট হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, লেভেল প্লেয়িং ফিল্ড সবাই পাবেন, এবং সেই ইলেকশনে লেভেল প্লেয়িং ফিল্ড পেলে সেই ইলেকশনে অবশ্যই শেখ হাসিনার আওয়ামী লীগ তিনি জিতিয়ে দেখিয়ে দেবেন যে যারা এর আগের ইলেকশনগুলোতে ভোটে অংশ নেয়নি, তারা নেয়নি বলে যে তিনি ভোট জালিয়াতি করছেন তা নয়, তারা থাকলেও তিনি ভোটে জিততেন, এবং তারা এই জন্যই সে সময় ভোটে অংশ নেয়নি, তার কারণ হেরে যাওয়ার ভয়। সেটা সেখানে কোনো রকমভাবে যে ভোট জালিয়াতি করে জেতা তা নয়। তো এইটা এখন এই যে বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে সবথেকে মুষড়ে পড়েছে কারা? মুষড়ে পড়েছে ইউনূস কিংবা উপদেষ্টা যারা, ওরা তো মুষড়েছে, কিন্তু দল হিসেবে এবং দেশ হিসেবে মুষড়ে পড়েছে কারা? মুষড়ে পড়েছে পাকিস্তানের ISI, যারা যুদ্ধ শেখাতে এবং বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারতে হামলা করবে বলে এত প্ল্যান প্রোগ্রাম করে বাংলাদেশে এসে হাজির হয়েছিল। ওই যে ওদেশে আসিম মুনির, যিনি ISI এর প্রধান, তিনি ঘুরে গিয়েছিলেন সদল বলে। আবার বাংলাদেশ থেকে একদল কয়েকবার তারা চলে গিয়েছে ওখানে, এমনকি নৌবাহিনীর সাথে মহড়া পর্যন্ত দিয়ে এসছেন বাংলাদেশের সেনাকর্তাদের। এরা এত সব করেছে, আর ওয়াকার সাহেব কিচ্ছু জানতেন না? সব জানতেন। কিন্তু এখন আর সেই প্রসঙ্গে যাব না, কারণ ওয়াকার যখন এখন ঘুম ভেঙে তার যখন আবার জ্ঞান ফিরেছে, তিনি স্বাভাবিক হয়েছেন, এতদিন অস্বাভাবিক ছিলেন, সুতরাং এখন আর ওয়াকার সাহেবকে নিয়ে কিছু বলবো না। কিন্তু যাই হোক, এখন ISI এর যারা বাংলাদেশে ঘাঁটি গেড়ে এখানে রোহিঙ্গাদের ট্রেনিং দিচ্ছিল, ওই জেল থেকে ছাড়া পাওয়া সমস্ত আল শামস, আল বাদর, ওই যে আল কায়দা, ওই হেফাজতে, ওই যে হিজবুল তেহরির, আর ওই যে জামাতের সবাইকে মহামানবদের ছেড়ে দিয়েছিলেন ইউনূস সাহেব, তাদেরকে শিক্ষা দিচ্ছিল, অস্ত্র শিক্ষা টিক্ষা দিচ্ছিল ISI এর থেকে, পাকিস্তান থেকে লোক এসে। এখন তারা যেই খুঁজে পেয়েছে, শুনতে পেয়েছে এবং বুঝতে পেরেছে সামনে বিপদ, ভারত যে কোনো মুহূর্তে চলে আসবে, এবং ধরা পড়লে এদের অবস্থা কি করে দেবে সেটা তারা নিজেরাই বুঝতে পেরে এখন কি করেছে তারা? অত্যন্ত গোপন সূত্র থেকে জানা গেছে যে এইসব খবর পাওয়ার সাথে সাথেই তারা, মানে ওই পাকিস্তানিরা, তারা তল্পা গুটিয়ে দেশে ফেরার লাইন ধরেছে। এক ব্যাচ পাকিস্তানিরা, তারা 26 তারিখ রাত্রে তারা চলে গেছে পাকিস্তান অভিমুখে এমিরেটসের বিমানে। এমিরেটস হয়ে তারা গেছে, কারণ সরাসরি ঢাকা থেকে যদি যেতে হয় পাকিস্তানে, ভারতের ওপর দিয়ে যেতে হবে, ভারতের আকাশ সীমা দিয়ে। সেটা ভারত কি করবে সে ভয় ছিল তাদের,
সেই জন্য ওখান থেকে তারা সোজা চলে গেছে দুবাই, দুবাই থেকে তারা গেছে আবার ইয়েতে পাকিস্তানে। তো যাই হোক, এক ব্যাচ তো চলে গেছে গত রাত্রে, মানে 26 তারিখ রাত্রে, আর এক ব্যাচও তারা বোয়িং ধরে আজকালের মধ্যেই ফিরে যাবেন সেই চেষ্টায় রয়েছেন। আর বাপ আইএসআই ব্যাগ গোছাচ্ছে দেখে, মানে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান, তারা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে দেখে একেবারে ভেঙে পড়েছে জামাত। ওই ছাত্র শিবিরের বিরাট সমস্ত যোদ্ধারা সব ভেঙে পড়েছে। তারা ভাবলো এ কি হলো, 71-এ যুদ্ধ হয়েছিল, 9 মাস তারা রাজাকাররা বেশ গুছিয়েছিলেন এই জামাতের লোকজন। এবার যুদ্ধ শুরুর আগেই তাদের হার হয়ে গেছে। হাসিনা ফিরে এলে, ক্ষমতায় বসলে যে কতজন ঝুলবে ফাঁসির কাঠের দড়িতে, সেই ভেবে একেবারে মুষড়ে পড়েছে এই জামাত শিবির এবং জনাব রেহমানি।